ওঠো, তাড়াতাড়ি খেয়ে নাও। মা, এই 3 দিন ধরে টিনটিনে কার্টুনটা যে কতবার পড়লাম, আজ একটা নতুন বই এনে দেবে। শোনো, দুপুরে ভাত খাবে, ওষুধ খাবে ঠিক মতন, আর বাথরুমে একা যাবে না, বাবানকে ডাকবে। খবরদার বিছানা থেকে কিন্তু একদম একা একা উঠবে না, মনে থাকবে? তোমাদের সমস্যা মিটলো না, পরশু ক্লিনিকে গিয়ে আসবে বিদেশ থেকে, তারপর যদি কিছু একটা হয়। তোমাদের ইউনিয়ন কি বলছে? প্রাইভেট ক্লিনিকে আবার ইউনিয়ন? সোনার পাথর বাটে। তোমরা এভাবে ছেড়ে দেবে? আন্দোলন করবে না? সবারই চাকরি প্রয়োজন, আন্দোলন কি করবে? তাই বলে মালিকদের এরকম প্রভুসুলভ আচরণ মেনে নেবে? মালিক মানেই তো প্রভু। শোনো, আমি যাচ্ছি। হ্যাঁ, তুমি পান্তুকে ঠিক মতন ওষুধটা খাইয়ে দেবে, আর বুয়া এলে তারপর তুমি বাইরে যাবে, আগে কিন্তু যেও না। পান্তু, বাবা আমি আসি, ঠিক মতন থেকো। হ্যাঁ, আসি। বাবা, তোমার দাড়ি কোথায়? দাড়ি 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 কোথায় তোমার বাড়ি? কোন বা দেশে ঘর? চীন না মিশর? দাঁড়াও বাবা, লিখে রাখি। ধুস বেটা, ছেঁড়া কথা কত লিখবি? তার চেয়ে তুই একটু বস, আমি চা বানাই, তুই একটু খাবি আর আমি একটু চাকি। এই চারটে ফটোকপি দাও অফিসে। শ্যামলদা, শুনলাম ঢাকা যাচ্ছেন? হ্যাঁ, নাইট কোচ, তবে বই পাড়ার দিকেও যাব। তোমার কিছু দরকার? আপনি একবার বই সুপানের রাজেশকে বলবেন আমার বই যদি কিছু বিক্রি হয়ে থাকে তাহলে সে যেন কমিশনটা রেখে বাকি টাকাটা দিয়ে দেয়। বছর খানেক ধরে ঘোরাচ্ছে। ঠিক আছে, তবে তোমার নিজের টাকা খরচ করে বই ছাপানো ঠিক হয়নি। আমি আগেই তোমাদের বলেছিলাম, দেখো মার্কেটিং অন্য জিনিস। না, ঠিক তখন রেবেকা এমন গো ধরে বসলো যে, আর আমার ইচ্ছেটাও একেবারে কম ছিল তা বলা যাবে না। আসলে বাস্তব জ্ঞানে আমি এখনো শিশু। তবে মারু, যদিও তোমার কিছু টাকা লস হয়েছে, ঢাকার কবি মহলে তোমার পরিচিতি কিন্তু বেশ, খুবই পজিটিভ। এখন এই পরিচিতির মোহ আমাকে ইমপ্রেস করে না। প্রেসের টাকা এখনো কিছুটা বাকি। অবশ্য কাগজের টাকাটা আপনারা চাঁদা তুলে দিয়েছিলেন বলে রক্ষা। এটাকে চাঁদা বলছো কেন? বলো সহযোগিতা। তবে সব ক্রেডিট কিন্তু রেবেকার। না না, আরো একজন আছে, কমল। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা খুবই কাজের। আহ, কমল কাকু, একটু মাথা খাটাও। ধুত্তরি, এই তোর কাছে আসলেই শুধু ধাঁধা ধরিস। এমনিতেই আমার মাথা মোটা, ঘিলু কম। আহা, জানি বলেই তো এত সহজ ধাঁধাটা ধরলাম। এই তোর সহজ? না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। অন্তত প্রথম 2 লাইনে মানেটা বলো। হরির উপর হরি। ইউরেকা, পেয়ে গেছি। মনে কর, এক হরির মানে দাঁত, আরেক হরির মানেও দাঁত। তোমার মাথা। হ্যাঁ, পরের হরির মানে মাথা। এভাবে যে কটা হরি আছে সব কটা হরির মানে বের করে নে। বুয়া সাহেব, একটু মালিশটা দেন তো। এই সিট কাপড় লেস ফিতে রাখবেন নাকি?
আচ্ছা কাকু, তুমি বুয়াকে বুয়া সাহেব বলো কেন? আমাদের দেশে যদি কাউকে সম্মান করে কথা বলতে হয় তাহলে তাকে সাহেব বললে সে খুব খুশি হয়। যেমন ধর ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ঠিক তেমনি আমাদের বুয়া সাহেব। লেগেছে? হ্যাঁ কাকু, আমি কবে হাঁটতে পারবো? এই তো আর মাসখানেক পর আমাদের পান্থ সোনা হাঁটবে 1 পা 2 পা করে। সে কবে থেকেই তো বলছো। কমল ভাই, হ্যাঁ আমি চা দেবো? হ্যাঁ, চা খেতে পারি। তার আগে একটা ধাঁধার উত্তর দেন তো। ও মোর আল্লাহ, এতবারই কাপড়ি কোন অনেক পাগলের বাড়ি দেখি নাই। এখানে আইয়া ওই দান্দা হতে হতে মোর জীবনটা কালে হাইতে তো হই যায়। আরে শোনেন শোনেন, এই বুয়াটাকে দিয়ে কিচ্ছু হবে না। সেদিন এমন একটা সহজ ধাঁধা ধরলাম, আর তাই শুনে সে মাকে নালিশ করলো আমাদের বাসায় আর কাজই করবে না। আচ্ছা তোর বাবান কখন ফিরবে কিছু বলে গেছে? বাবান ফটোকপির দোকান থেকে পোস্ট অফিসে যাবে। হ্যাঁ জানো, আজকে বাবানের 4টা কবিতা পত্রিকায় পাঠাবে। তাই নাকি? হেভি হবে তো। ও বুয়া সাহেব, আমি চলে যাচ্ছি। চা বানাইতেছি, খাইয়ে যান। ও আপনি খান, মারুফ ভাই আসলে বলবেন আমি 5টার দিকে আসবো। তুমি যেমন একটা পিচ্ছি পাগল, তোমার কাকু রয়েছে একটা লম্ফা পাগল। তাই মানুষটার কলজেরা বড় ভালো। মোরে বলায় বুয়া সাহেব কইয়া এমন ডাক মোর 14 গোষ্ঠীতে কেউ হনে নাই। আমাকে পিচ্ছি পাগল বলবে না। ওরে মোর ডৌয়ারে, ডৌয়ারে। রঞ্জন ভাইয়া, পান্থ, জ্বর এসেছিল? আর ওষুধ খেয়েছিলি ঠিক মতো? বাবান ফেরেনি? না, বাবান এখনো আসেনি। তুমি বাবানের জন্য ফুল এনেছো মা? বস। তোর বাবানের পছন্দের ফুল দোকানে পাওয়া যায় না, ও আনতে গেলে আমাকে একেবারে জঙ্গলে যেতে হবে। তুই একটা কাজ কর, এখানে ফুলগুলো সাজাতে লাগে। হ্যাঁ, ও তোর কার্টুন এনেছি তো, ঠিক আছে? সুন্দর করে সাজাবি, আমি কাপড়টা ছেড়ে আসছি। বুয়া মেসেজ করে দিয়েছিল ঠিক মতো? বুয়া না, বুয়া সাহেব বলো। কে? কমল এসেছিল? হ্যাঁ জানো মা, কমল কাকু বলেছে আমি আর 1 মাসের মধ্যে হাঁটতে পারবো। কি মজা, তাই না মা? বাহ, সুন্দর হয়েছে তো। কি দেখি, এই ঘেমে গেছি।
এই যে ছেলে মানুষই করো না, দিন দিন কি তোমার বয়স কমছে? আমার বয়স তো কমছে, আর তুমি যে দিন দিন সরো তো। কি ব্যাপার কন্যে, এত আয়োজন, মিষ্টান্নের বিশাল ভোজন? মনে করে বলো তো কি? কি আজকে আমাদের বিবাহ বার্ষিকী নাকি তোমার জন্মদিন? বাবান, তুমি যে কি, আজ তোমার জন্মদিন। আমার জন্মদিন? তাহলে তো তোর মাকে কিছু দিতে হয়। না, আমাকে কিচ্ছু দিতে হবে না। হ্যাপি বার্থডে টু বাবা। ধন্যবাদ। শুভ জন্মদিন। বাবান, আমার একটা গিফট আছে, একটু দাঁড়াও। আমার বাবান মস্ত আকাশ, হঠাৎ হাওয়ার সাগর, হালকা চালে দুল কিছুটা, তেজি ঘোড়ার দাপট। আমার বাবান লক্ষ্মী সোনা, বিশ্ব জয়ের মুকুট। আমার বাবান আমার কাছে, আমার প্রাণের সব। এই, তোর বাবান কোথায়? বাবান, কমল কাকু। কাকু, ওটা কি? এই তো মারুফ ভাই, আপনাকে আমি টর্চ জ্বালিয়ে খুঁজছি। 10 মিনিটের মধ্যে যেতে হবে। কোথায়? আরে আপনি চলেন তো। এই পিচ্ছি, আসি। কাজের ফিলিংস নেই, পড়ার ফিলিংস নেই, প্রেমের ফিলিংস নেই মরে, ওরা প্রেমের ফিলিংস নেই মরে। সারাদিন লেখাপড়া নাই, কিচ্ছু না, খালি গান গান গান। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। ইনি মারুফ ভাই, যার কথা আপনাকে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা। দেখেন, আমি কবিতা, নাটক, নভেল কিছু বুঝি না। কমল কলো যে আপনার লেখার হাত নাকি খুব ভালো। ভালো মানে? কি বলছেন আঙ্কেল? ওনার কবিতা পত্রপত্রিকা ছাপা হয়, মার্কেটে একটা বইও আছে। এই, বের করেন তো মারুফ ভাই। না থাক, কবিতা বই দেখ, আমি কি করবো, বাদ দেন। শোনেন, আমার লবণের নাম হলো বাবুর্চি আয়োডিন সল্ট। এই লবণটারে এখন ভালোভাবে প্রচার করতে হবে, এর গুণাগুণ দিয়ে একটা করতে লিখতে হবে। আরে এটা মারুফ ভাইয়ের কাছে কোনো ব্যাপারই না। এই বাবুর্চির সাথে নিকুচি, থাকবে না অরুচি, এরকম মিল দিয়ে একটা জবরদস্ত কবিতা কাল সকালই পাচ্ছেন আঙ্কেল। আরে তাহলে তো ভালোই হইলো, লবণের প্যাকেটের গায়ে এই লেখাটা থাকবে না। এই নাও 500 দিলাম। লেখাটা ভালো হইলে আরো 500 দিবা না। ইসে তা একটা কথা, কবিতা লিখে 1000 খানেক টাকা কামানো ভাগ্যের ব্যাপার। হ্যালো শচীন, শোনো, ওই লবণের প্যাকেটটা এখনই ছাতি দিয়ে না, আরো 2-4 দিন দেরি করো। আর আমি ওই ব্যাংক হয়ে অফিসে আসতেছি, ঠিক আছে? আচ্ছা। তাহলে আজ উঠে আঙ্কেল? আরে বসো, একটু চা নাস্তা খেয়ে যাও। একলিমা, এবারে একটু চা নাস্তা দিস। না, আজ থাক, আজ একটু কাজ আছে। আরে এটা কেমন হইল, প্রথম আসলেন আমার বাসায় আর খালি মুখী। আঙ্কেল, আবার তো আসবো, তখন খাওয়া যাবে। এবারও তো ডিসির পুকুরে মাছ ধরা কম্পিটিশন হচ্ছে, নাম দিয়েছেন? হ্যাঁ, ডিসি সাহেব আটদালি পাঠায় খবর দিছে। জানেন মারুফ ভাই, গতবার সালাম আঙ্কেল মাছ ধরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল। আঙ্কেল, এই মাছের ওজন ছিল জানো কত? 14 কেজিতে 300 গ্রাম কম। 1.5 ঘন্টা লাগিয়েছিল মাস্টারে টাইনে তুলতি। তা কমল, ডিসির পুকুরে তো 6-7 কেজির উপরে মাছ নাই। আরে মাছ খেলায় না তুলতে পারলে কি আনন্দ লাগে নাকি? তো আপনার কি মাছ ধরার অভ্যেস আছে নাকি? জি না। তাহলে আজ উঠি আঙ্কেল, আপনার নতুন হুইলগুলো একদিন দেখতে আসবো। মারুফ ভাইয়ের একটু কাজ আছে। আরে কমল, ওই মাগরে যাবো মাছ ধরতে, যাবা নাকি? ওরে বাবা,
আপনার গাড়ি ঠেলতে পারবো না। এখনো তোমাকে সেই কথা মনে আছে? আচ্ছা ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ। তারপর সে রাখাল বালকটি একটা গাছের নিচে বসে বাঁশি বাজাতে লাগলো। বাঁশি বাজাতে বাজাতে খোলা মাঠের প্রবল বাতাসে একসময় সে ঘুমিয়ে পড়ল। আর তখন পাতার ফাঁক দিয়ে এক টুকরো রোদ এসে পড়লো তার মুখে। ছেলেটি তো আর ঘুমোতে পারে না, মাথাটা একবার এদিকে ঘোরায় আবার ওদিকে ঘোরায়। রাখাল বালকের এই কষ্ট দেখে একটা রাজহাঁসের খুব মায়া হলো। রাজহাঁস তখন উড়ে যে ওই গাছটার উপরে বসল। তারপর কি করলো জানিস? ইয়া বড় দুই ডানা মেলে রোদটাকে ঢেকে দিল। রাখাল বালক নিশ্চিন্তে ঘুমাতে থাকলো। নে খেতে খেতে গল্প শোন। কি রে, স্বপ্ন দেখছিলি নাকি? কি হয়েছে, এত অস্থির লাগছে কেন? এক কাপ চা খাওয়াতে পারো? এত রাতে? থাক, ঘুমোনি এখনো? আচ্ছা, তোমাদের কি হলো শেষ পর্যন্ত? কিসের? ওই যে ক্লিনিকের। অনেক তো হলো আগুন নিয়ে খেলা, এবার একটু তাকাও আকাশ পানে, দেখবে এসে কেমন আগুন জ্বলে, এক ভিসুভিয়াস আমার স্বপ্ন জুড়ে। আমি তোমার কোনো কাজেই আসলাম না, চাকরিটা হারালাম, সংসারের সব বোঝা তোমার উপর দিয়ে দিব্যি কাব্য চর্চা করছে। লালের মধ্যে নীলের ছড়াছড়ি, রং সে তো নয়, আগুনের ফুলঝুরি। কি হলো, উত্তর দেবে না? দিচ্ছি তো। তোমার আত্মোপলব্ধি হয়েছে দেখে ভালো লাগছে। কাল থেকে নিশ্চয়ই আবার চাকরি খুঁজতে শুরু করবে, তারপর মন খারাপ করা, চাকরি ছেড়ে দেওয়া, আবার স্বাধীনতার স্বাদ নেওয়া। না, ভাবছি সত্যি সত্যি কাজে মন দেব। ঠিক আছে, দাও, তবে মনে রেখো কবি পরিচিতিটাই তোমার প্রধান। আমাকে দিয়ে হবে না, এখন ফরমাইশি যুগ।
এই দেখো, কাল সকালে একটা কবিতা দিতে হবে, 500 টাকাও দিয়েছে, কিন্তু কলমের মুখ দিয়ে যদি একটা লাইনও বের হয়। কলমের দোষ কি? গন্ডগোল তো মাথায়। দেখি, এক চিমটে নুন, একটি হলুদ পাখি, আমার স্বপ্ন এরই মাঝে খাবি খাচ্ছে রোজি। শুধু নুন হলেই হবে না, তার গুণগানও থাকতে হবে। সত্যি, যা পারি না তা নিয়ে কসরত করা খুবই কষ্টকর। এভাবে কষ্ট পেতে পেতে পাললিক পাথর হবে মন, তারপর শত আঁচড়েও পড়বে না দাগ। মসৃণ পাথর বাতাসের খসায় আরো তৈলাক্ত হবে, এক সময় ভূকম্পে সেও প্রকৃতির নিয়মে শূন্য থেকে লাফিয়ে নামবে নিচে মহাশূন্য গহ্বরে। মাতৃভাষা ফাউন্ডেশনের জন্য লেখা তৈরি করেছো? তা প্রায় শেষের পথে। নাম কি দিলে? শেষ বিকেলের আলো। আমার বিশ্বাস, দেখো, এবার তোমার যোগ্যতার মূল্যায়ন হবে। তোমার তাই মনে হয়? আমার শুধু একটাই চিন্তা, কিছু টাকা জোগাড় করতে পারলে পান্থর চিকিৎসাটা ভালো মতো করতে পারতাম। জ্বরটা ছাড়ছে না একেবারেই। দেখি, কাল একবার ডাক্তার স্যারের কাছে নিয়ে যাব। দিনকে দিন ওর শরীরের জোরটা কমে যাচ্ছে। ওঠো। তুমি যাও। না, ফরমাইশি কবিতা লেখার জন্য তুমি নও। কিছু টাকা পাওয়া যেত। তবু এত তাড়াতাড়ি আমি হারতে রাজি নই। উইকেট পেয়েছেন, তা হচ্ছে জয়সেমার উইকেটটি। প্রস্তুত ম্যাকেঞ্জি গ্যালারি প্রান্ত থেকে দৌড় শুরু করেছেন, অনেকটা দৌড়ে আসেন, বল করলেন কিছুটা ওভারপিচ ধরনের বল, সামনে সামনে সপাটে ঘুরিয়েছেন প্রথম দিক, সুন্দর কাভার ট্রাই, বল চলে যাচ্ছে। আমি আপনার জন্য ওয়েট করছি। একটা খবর আছে, সল্ট আঙ্কেলের কাছ থেকে আরো 1000 খানেক টাকা আদায় করা যাবে। কমল, এই টাকাটা তুই সালাম সাহেবকে দিয়ে আসতে পারবি? মানে আপনি কবিতা লেখেননি? না, এর বেশি আর কিছু বলতে পারবো না তোকে। বোমা নাকি? খালাম্মা, জি আসুন। না না, বসবো না। না, বসুন। তা তোমরা আসো কেমন? এই আর কি। ভাবলাম তোমাকে এসে পাই কিনা। আজ ডিউটি নাই? নাইট ডিউটি খালাম্মা। তাই মাসের ভাড়াটা কি দেবে? খালাম্মা, আজকে তো দিতে পারছি না। সে কি, ওই করে লতিফের মাছ পারলো না, তুমিও না বলছো। এক ভাড়া নিতে মাসে কতবার আসা যায়? আমি খালাম্মা কাল পরশু গিয়ে নিজে টাকাটা দিয়ে আসবো। সেই ভালো। তা পান্থর বা করে টরে কি? মেয়ে মানুষ হয়ে তুমি রাত বিরাতে চাকরি করে বেড়াচ্ছ। আপনি খালাম্মা ভেতরে এসে বসেন, একটু চা করি। না না, চা খাবো না। তা তোমার ছেলের পাটা কি ঠিক হবে না? ডাক্তার তো দেখাচ্ছে। হ্যাঁ দেখাও, ভালো হলেই ভালো। তা টাকাটা মনে করে দিয়ে এসো। আপনার কথা অবশ্যই কমলের কাছে অনেকবার শুনেছি, আরো আগেই পরিচয় হওয়া উচিত ছিল। আপনি কবি মানুষ,
না না, তেমন কিছু না। দুলা ভাই, কাজের কথায় আসে, আপনাকে একটা উপকার করতে হবে। কিন্তু কমল, তুমি মারুফ সাহেবের জন্য যে ধরনের সহযোগিতার কথা বলেছিলে, আমার তো সেখানে ব্যবসা বাণিজ্য হলে না হয় কথা ছিল। দুলা ভাই, প্রত্যেক বছরই তো আপনার কোম্পানি থেকে ডায়েরি ক্যালেন্ডার বের হয়, সেরকম গিফট আইটেম হিসেবে আগামী বছরে মারুফ ভাইয়ের একটা কবিতার বই বের করলেন। তোমার আইডিয়াটা বেশ সুন্দর, কিন্তু সমস্যাটা কি জানো? আমার অন্যান্য পার্টনাররা এতে রাজি হবেন না। আপনি চেষ্টা করলে তাদেরকে কনভিন্স করতে পারবেন। দেখো কমল, গিফট আইটেম হিসেবে ডায়েরি ক্যালেন্ডারকে ব্যবসায়ীরা যতটা এফেক্টিভ মনে করে, অন্য কিছুতে নয়। মারুফ সাহেব, আপনি অবশ্য আমার সমস্যার কথাটা বুঝবেন। আমার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, অন্য কিছু হলে না হয় কথা ছিল, কিন্তু কমল যেহেতু আপনাকে আমার কাছে নিয়ে এসেছে। না না, আপনি বিব্রত হবেন না, আপনার অসুবিধা আমি বুঝতে পারছি। তবে আপনার আন্তরিকতা আমাকে আশ্বস্ত করেছে। কিন্তু আমার খুব খারাপ লাগছে আপনার কোনো কাজে আসতে পারছি না বলে। দুলা ভাই, তবু আপনি চেষ্টা করবেন, আর আজকে মারুফ ভাইয়ের একটা বই নেবেন। হ্যাঁ হ্যাঁ, শিওর, তা কিনতে পারি। মারুফ সাহেব, আগে বলে রাখছি, আমি কিন্তু কবিতা ভালো বুঝি না, তবে গুণীর কদর করতে পারবো। কই দিন। এতে একটা অটোগ্রাফ দিয়ে দিন প্লিজ। মারুফ সাহেব, আমাকে আরেকটা বই দিন, আমার মিসেসের জন্য, অটোগ্রাফ সহ। ও আমার সাথে কবিতা ভালো বুঝবে। দুটো বই 90 টাকা। আপনি একসঙ্গে দুটো কিনছেন, তাই 10 টাকা কনসেশন, 80 টাকা। আমি বোধহয় একটা ছোট্ট উপকার করতে পারি। এই কার্ডটা রাখুন। ইনসান আলমাজি একজন পাবলিশার, একসময় আমাদের এই প্রতিষ্ঠানে প্রিন্টিং এর কাজ করতেন, এখন নাকি বইপত্র ছাপছেন। আপনি ওর সঙ্গে দেখা করতে পারেন, আমি ফোন করে দেবো, কিন্তু তারপরে কাজ কিন্তু আপনার। ধন্যবাদ। দুলা ভাই, মারুফ ভাইয়ের নেক্সট বইয়ের প্রকাশনা উৎসব যদি আমরা বড় করে আয়োজন করি, তাহলে সেই অনুষ্ঠানটা কিন্তু আপনাকে স্পন্সর করতে হবে। শিওর, আমি কথা দিচ্ছি। দরকার হলে জাতীয় পর্যায়ে বুদ্ধিজীবীদের এনে একটা স্মরণীয় অনুষ্ঠান করা যাবে, কি বলেন? শরীফ সাহেব সত্যি একজন ভদ্রলোক। কি করে বুঝলে? দুটো বই কিনেছেন বলে? না, তা না। ভদ্রলোক যে আমাকে সত্যি উপকার করতে চাইছেন, কিন্তু পারছেন না, এটা বোঝা যায়। তবে যাই বলো, কমল খুব চেষ্টা করছে তোমার জন্য। ও তো একটা পাগল। আমার একটা কবিতাও হয়তো পড়েনি, কিন্তু ওর উৎসাহ দেখলে বোঝা যায় না। আচ্ছা শোনো, পোস্ট অফিসের টাকাগুলো তুলে ফেলি, এ মাসের বাড়ি ভাড়াটাও বাকি পড়লো, আর তাছাড়া তোমার প্রেসের পাওনা টাকাটাও তো দিতে হবে নাকি?
তোমার সঙ্গে রব্বানী ভাইয়ের দেখা হয়েছিল? আজকে ক্লিনিকে এসেছিলেন, বললেন টাকার খুব প্রয়োজন। তাছাড়া অনেকদিন তো হয়ে গেল। দেখি কি করা যায়। কি বললাম না, শরীফ সাহেব একজন প্রকাশকের ঠিকানা দিয়েছেন, কাল ওনার সঙ্গে দেখা করব। তা তুমি করো। এদিকে পান্থর সিটি স্ক্যান করাতে হবে, ওষুধপত্র আছে। আর ডাক্তার স্যার বলছিলেন ওর রোগটা দিন দিন জটিল হয়ে পড়ছে। তাহলে তুমি সব টাকা তুলো না। আছে তো 8-9 হাজারের মতো। 5 হাজারের মতো রব্বানী ভাইকে দিয়ে দিতে পারলে আপাতত দায় মুক্ত তো হওয়া যায়। আমি বলছিলাম কি, প্রেসের টাকাটা এখন না দিলেও চলবে। তাহলে তুমি একবার রব্বানী ভাইয়ের সাথে দেখা করো। সমুদ্র খোঁজে দ্বিধাহীন বুক, আর্তেরা খোঁজে প্রিয়তম মুখ, বাতাস খোঁজে অবারিত মাঠ, ক্ষুধার্ত খোঁজে ফ্যান রুটি ভাত। আমি খুঁজি চৈত্রের পাখা, অরূপ কান্তি পুষ্পিত শাখা। সংগ্রাম খোঁজে মুক্তির পথ, কাপুরুষ খোঁজে গোপন বাসর। অন্ধেরা খোঁজে দৃষ্টিশক্তি, বন্দীরা খোঁজে চিরায়ু মুক্তি। আর আমি খুঁজে ফিরি প্রেম অক্ষয়, মানুষের কাছে মানুষের জয়। বাহ বাহ, চমৎকার। হ্যাঁ, দেখুন, এই 32 বছর রয়েছে আমি এই লাইনে। চুল সব আমার পেকে গেছে, কলম লাগিয়েছি। হ্যাঁ, এই দুহাত দিয়ে অনেক পাণ্ডুলিপি চেনেছি, অনেক বই ছেড়েছি, কিন্তু এরকম পদ্য অনেক দিন শুনি। বাহ বাহ। অবশ্য শরীফ সাহেব বলেছেন পত্রপত্রিকা অনেকে আপনার লেখা ছাপা হয়। তা আপনার প্রথম বই কোনটা? তা এটাই তো আপনার প্রথম কাব্যগ্রন্থ, না? জি। প্রিন্টিং কিন্তু একদম জুৎসই হয়নি, কি জানেন তো? ওই মোড়কে যদি জেল্লা না থাকে তাহলে চলে না। ভেতরে যতই ভালো মাল ঠাসুন না কেন, কেউ কোড়ে অ্যাঙ্গেল দিয়েও ছুঁয়ে দেখবে না, জানেন তো? পয়লা দর্শনধারী, তারপর গুণ বিচারী। না মানে, বইটা ছাপাবার সময় টাকার অসুবিধা ছিল, আর তাছাড়া আইডিয়াও ছিল না। সব মিলিয়ে। আরে না না, ওসব নিয়ে আপনি ভাববেন না। শরীফ সাহেব আমাকে সব কিছু বলেছেন। এক সময় তার সব প্রিন্টিং কাজ তো আমার এখানেই হতো। তবে আপনার লেখার হাত কিন্তু চমৎকার। মারু সাহেব, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করি? জি বলুন। পড়ালেখা কতদূর করেছেন, মানে স্কুল কলেজ? বাংলায় মাস্টার্স, রাজশাহী থেকে। বাহ বাহ, মাস্টার্স করে ফেলেছেন, বাহ। তো ঠিক আছে, আপনার এই পাণ্ডুলিপিটা রেখে যান। আমি দেখবো যে আপনার পদ্য বাজারের সাথে কতটুকু খাপ খায়। তা এখন কি করবেন বলে ভাবছেন? তেমন কিছু চিন্তা করিনি। না না, এই বই বের করতেও তো কিছুদিন সময় লাগবে। এই ফাঁকে কি করবেন বলে ভাবছেন? জানি না। তাহলে এক কাজ করুন, ওই ইন্টারমিডিয়েট লেভেলে বাংলায় একটা গাইড বই লিখে ফেলুন না। গাইড বই? আমি কখনো আগে। আরে মশাই, আগে কখনো করেননি বলে করতে পারবেন না, এটা কোনো কথা হলো? হ্যাঁ, তেনজিং হিলারি কি আগে হিমালয় চড়েছিল? চড়েনি, তাই বলে তাদের কোনো অসুবিধা হয়েছে? দিব্যি তারা ফটাফট। না মানে, বিষয়টার উপর একটা মিনিমাম আইডিয়া তো থাকা দরকার। ও আইডিয়া টাইম টু টাইম আমি আপনাকে সাপ্লাই দেবো। হ্যাঁ, কতগুলো গাইড বইয়ের নমুনা আপনাকে এখনই দিয়ে দিচ্ছি। ওগুলো উল্টো পাল্টো দেখলে আপনি বুঝে যাবেন। কিছু নগদ টাকা কামাইও হলো, বসেই যখন আছেন। না, টাকাটা তো আর বড় কথা নয়। আরে না না, টাকা পয়সা কোনো বিষয় নয়। ধরে নিন এটা হচ্ছে আপনার দ্বিতীয় কাব্যগ্রন্থ ছাপাবার জামানত।
হ্যাঁ, উনি আপনি ভাববেন না। কই রে খোকা, ওই ইন্টারমিডিয়েটের বাংলার কিছু গাইড বই দিয়ে যাস, সেই সাথে সিলেবাস আর টেক্সট বুকও দিয়ে যাবে। ইনসান সাহেব, আমাকে কিছু সময় দিতে হবে। আরে মাসে কত সময় দরকার? 1 সপ্তাহ, 2 সপ্তাহ? না মানে কিছুই তো বুঝতে পারছি না। আরে ভাই লেখাটা শুরু করুন না, দেখবেন 3 দিনেই ঝেটা ঝাট বেরিয়ে যাচ্ছে। মানিককে মানিক চেনে। চা খাবেন নাকি? চা? না ঠিক আছে। নিন নিন। আমি তাহলে আজ চলি। শরীফ সাহেবকে আমার সালাম দেবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও, মালিশ হয়েছে, একটু আরো দেখি। এখন না, পরে। পরে হইবে না, মোর এখন কোনো কাম নাই, তুমি ওঠো। শিল্পাটা ধার করাবে, শিল্পাটা চুরি কাচি ধার করাবে, চুরি কাচি ধার করাবে, শিল্পাটা ধার আচ্ছা, করাবে। তুমি মোরে প্রত্যেক দিন দান্দা খাও, আজ মিনিটটা কম, তুমি উস্তাদ দেবো। ধাঁধা ওই ওই না হয়নি। তুমি কোথা থেকে শিখেছো? অত কথা কইতে পারবো না, মন দিয়া বলো। সন্ধ্যাকালে দেখাশোনা, রাত দুয়ারে বিয়া, বেন্যাকালে বউ আইলে ফুলা কোলে লইয়া, দেখি কি হইবে। দুষ, এটা কোনো ধাঁধাই না। হ্যাঁ বুঝছি, কইতে না পারলে অনেকটা দান্দা হয় না। সত্যি করে বলো, কোথা থেকে শিখেছো? কমকেন, তুমি মোরে যেকালে জিগাও সেইকালে কি মুই কই কোন চুলার থেকে আইজিরা দান্দা হেঁকছো? সত্য করে ক, তুমি কইতে পারবা না। সত্যি পারবো না। ডুময়, বুঝছো? ডুময়। এইবার তোমার দেমাগ ভাঙছে, আর আমার কোনোদিন জিগাবা না। আচ্ছা মা, বলো তো, এই সন্ধ্যা বেলা দেখাশোনা, রাত দুপুরে বিয়া, কি? না মানে একটা ধাঁধা। ধাঁধা টাধা না করে একটু পড়াশোনা তো করতে পারো নাকি? কি হলো? কিছু না, তুমি তোমার কাজ করো। কি হয়েছে বলবে তো? এই সিট কাপড় লেসিতে রাখবেন নাকি? আচ্ছা, তুমি এত রাগ করছো কেন বলো তো? গাইড বই লেখা তো আর কোনো খারাপ কাজ না। আমার হয়তো কবিতা লেখার ক্ষমতা আছে, কিন্তু সেগুলো ছাপাবার পয়সা নেই। তাছাড়া গাইড বইটা লিখলে আমি কিছু টাকা পাবো। তোমার খুব টাকার দরকার, তাই না? তোমার আসলে মাথার ঠিক নেই। কালই তো বললে পান্থর চিকিৎসা, সংসার খরচের জন্য টাকার দরকার। তাই বলে আমি কি তোমাকে গাইড বই লিখে টাকা জোগাড়ের কথা বলেছি একবারও? তা বলনি, কিন্তু প্রয়োজনকেও তো আর অস্বীকার করতে পারছি না। আমার সম্পর্কে যে তুমি কি ভাবো? অনেক কিছুই ভাবতাম। আমি স্বপ্ন দেখতাম একদিন তুমি অনেক বড় কবি হবে, কিন্তু এখন আর কিছুই ভাবি না। মা, ইস্ত্রি অনেক গরম হয়ে গিয়েছে। আমার
গাছে বেঁকে আমারে পথ, তোমার পথে থেকে অনেক দূরে গাছে বেঁকে আমারে কি হলো? লেখা শেষ। গাইড বইটা কাল সকালে জমা দিতে যাব। তারপর তুমি জানো তারপর কি? আমার স্বপ্ন আকাশ ছবে, তারার গায়ে লিখে দেবে ভালোবাসার নাম। তুমি খুশি রেবেকা? এবার ভাবছি কবিতার বইয়ের কাগজগুলো ভালো দেবো, প্রতিটা পাতায় একটা করে স্কেচ থাকলে কেমন হয়? আইডিয়াগুলো সব মাথার মধ্যে গিজ করছে। আচ্ছা বলো তো, এবারের বইটা কাকে উৎসর্গ করা যায়? তুমি কার কথা ভেবেছো? প্রথমটা তো তোমাকে করলাম, এবার একটা পান্থকে দিই। কমলকেও রেখো কিন্তু সঙ্গে। কমল? ও কবিতার কি বোঝে? পান্থ কি অনেক বুঝে? তা নয়। আশ্চর্য, কমলের নামটা একবার মনে আসেনি, অথচ কমল আমাকে সত্যি ভালোবাসে। খুব স্বার্থপর হয়ে যাচ্ছে। মা, কি হয়েছে? সকালে দাদি এসেছিল ভাড়া নিতে। মা, এই বাড়িটা যদি আমাদের হতো তাহলে আর ভাড়া দিতে হতো না। মা, আমার পা ভালো হলে আমাকে একটা সাইকেল কিনে দেবে, রঞ্জন ভাইয়ের মতো। এত দেরি করে বললে কেন? কই জানো মা, বাবান বলেছে মনে জোর থাকলে পা না থাকলেও পাহাড়ে উঠা যায়। হ্যাঁ বাবা, যায়। তাহলে তুমি চিন্তা করো না মা, আমার পা ঠিক না হলেও আমি ঠিক সাইকেল চালাতে পারবো। তুমি সামনে বসবে আর বাবান বসবে পিছে, তারপর আমাদের সামনের রাস্তাটা ধরে সোজা চলে যাব পোস্ট অফিসের মোড়ে। তারপর ডানে গিয়ে কোমল কাকুদের বাড়ি, বেল বাজিয়ে কোমল কাকুকে ডাক দেব, অবাক হয়ে যাবে। তারপর জোরে প্যাডেল দিয়ে বড় রাস্তা পার হব। তুমি কিন্তু একদম ভয় পাবে না, শক্ত করে হ্যান্ডেল ধরে রাখবে। আর আমি তো আছি, তোমার ভয় কিসের, তাই না মা? হ্যাঁ বাবা। ধরুন, আরে মাথা ধরুন না, এখানে 5,000 টাকা আছে, ধরুন ধরুন। আপনাকে বলেছিলাম না যে গাইড বই লিখতে সময় লাগে না, আপনি তো তখন ঘাবড়ে গিয়েছিলেন। হ্যাঁ, আপনাকে দিয়ে বছরে 5-6 খানা গাইড বই যদি লেখাতে পারি তাহলে আর ভাবতে হবে না। কেল্লা ফতে। ইনসান সাহেব, আমার কবিতাগুলো দেখেছেন? ও পদ্য? হ্যাঁ, তা একটু উল্টে পাল্টে দেখেছি। তো যে কথা বলছিলাম, এবার আমরা একটা বড় কাজ হাতে পেয়েছি, বুঝলেন? ক্লাস 7-এর
ভূগোল এবং পৌরনীতির গাইড বুক। আমি আর গাইড বই লিখতে পারবো না, প্লিজ। এই যে মশাই, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কেন? আমার কবিতাগুলোর কি হলো? নিন নিন, চা খান। বলছি কি হয় জানেন তো, আজকাল পাঠকের চোখ চলে গেছে ওই টিভিতে। টিভি, ভিসিআর, ডিশ, এইসব আর কি। আরো কত কি যে দেখবো, বইটা কেউ আর পড়তে যায় না। ব্যবসা তো কম দিন ধরে করছি না, কিন্তু এখনকার মতো বদ সময় আর কখনো দেখিনি, আল্লাহ না করুক। মানে বইটা ছাপানো যাবে না? ওই আপনি দেখছি আবার চূড়ান্ত রায় দিয়ে দিচ্ছেন। শুনুন, হালকার পলকা বোঝেন? মানে হচ্ছে হাওয়াই মিঠাই, গালে দিলে চুপসে ভ্যানিস। খেতে খুব মজা লাগে কিন্তু পেট ভরে না। এখনকার কবিতা হবে ওই রকম মুখরোচক, চাট মশলা টাইপ, লাইক ঘুগনি। মানুষের পকেট থেকে পয়সা খসাবেন অথচ একটু রস ছিটবেন না, তা তো হয় না। আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আপনার প্রথম বই সেদিন যেটা দেখিয়েছিলেন, কি যেন নাম? আচ্ছা বলুন তো, এটা কপি বিক্রি হয়েছিল? বেশি না। এই যে দেখুন, বই না হয় ছেপে দিলাম, তারপর গাটের পয়সা খরচ করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিয়েও এলেন, তারপর এ বই কেউ রাখবে না কেন? কাম টু দ্য পয়েন্ট। এক, আপনার কবিতাগুলো হালকা নয়, সিরিয়াস। দুই, আপনি মফস্বলের কবি, আপনার কোনো ফেস ভ্যালু নেই। তিন, বাজারে আপনার কোনো পরিচিতি নেই, এমনকি আপনার নামে কোনো স্ক্যান্ডেলও নেই। চার, মিডিয়ার কোনো সাহায্য আপনি পাবেন না, কারণ আপনার কাছে এটা নেই। কাজেই আপনার বই তো কড়ি আঙ্গুল দিয়ে ধরেও দেখবে না, মাঝখান থেকে আমার প্রেসে লাল বাতি জ্বলবে। কিছু বুঝলেন? হ্যাঁ, বুঝলাম। এই কথাগুলো আগে বললে ভালো হতো। চলি। শেষে সকাল হতেই দেখি রাত্রি আমায় দিয়েছে ফাঁকি। দেখেছি আমি রাতে অতুল প্রতুল ছন্দ, দেখি প্রভাতে সূর্য মেঘের দ্বন্দ্ব। শান্তি বনের পুষ্প বৃক্ষ ছায়ে ভ্রমণ করেছি ফাগুন বায়। স্বপ্ন দিল ফুল সজ্জার রাত, স্বপ্ন যেতেই পেয়েছি দুঃখের প্রাত। বাস্তব যদি এতই কঠিন হবে, স্বপ্ন এমন সুন্দর কেন তবে? জীবনে স্বপ্নেতে ব্যবধান, জীবন স্বপ্নেতে করে স্নান। আবার জ্বর এসেছে নাকি? কত? ওষুধটা দিয়েছ? হ্যাঁ। বাবা, তোমার বইয়ের কি হলো? বইটা আমার আর কোমল কাকুর
কাকুর নাম থাকবে? বাবান বোল্ড আউট। আমি হেরে গেছি বাবা। মা, বাবানকে বলবো? না, তুমি লক্ষ্মী বুঝো না। আজ আর বাবানকে বিরক্ত করো না বাবা। আজকে দারুণ একটা মজার কাণ্ড হয়েছে জানিস। রেবেকা, তুমি ঠিক, গাইড বই লেখা আমার কাজ না। ইনসান সাহেব চিজ একটা। আমার স্বপ্নের ভূমি থেকে নিড়ানি দিয়ে কবিতার চারাগুলো সব উপড়ে ফেলেছে। সেখানে আর কোনো শিকড় পাওয়া যাবে না। আচ্ছা পান্থ, তুই হাওয়াই মিঠাই খেয়েছিস? হ্যাঁ বাবান, মুখে দিলেই চুপসে ফেনিস। চুপসে ফেনিস। আমি যাচ্ছি। হ্যাঁ, তোমার তো সময় হয়ে গেল। তুমি 12টার সময় ওর ক্যাপসুলটা খাইয়ে দিও। আর তোমার ভাত ঢাকা দেওয়া আছে। টাকার কথা জিজ্ঞেস করলেন? আমি জানি। পান্থ, বাবা লক্ষ্মী হয়ে থেকে দরজাটা লাগিয়ে দাও। শোনো, তোমার ভুল সিদ্ধান্তগুলো বারবার তোমাকে ক্ষতিগ্রস্ত করছে। আমি তো তোমাকে বলেছি আমি সংসারটা দেখতে পারবো, তুমি শুধু মন দিয়ে লিখে যাও। আমার দৃঢ় বিশ্বাস একদিন তোমার মাথা আকাশ ছুঁবে। এ তোমার স্বপ্ন রেবেকা। স্বপ্ন দেখতে যে আমি ভালোবাসি। তোমার একটা চিঠি এসছে টেবিলের ওপর। কিসের চিঠি? স্বীকৃতির। এবার আমার ভালোবাসার মানুষটাকে আর কেউ হারাতে পারবে না। মাতৃভাষা ফাউন্ডেশন বাংলাদেশ। প্রীতিভাজনেশু মারুফ আহমেদ। অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে মাতৃভাষা ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও কবিতার বই প্রকাশের উদ্যোগ নিয়েছে। এবছর প্রকাশের জন্য যে 3টি কবিতার পাণ্ডুলিপি মনোনীত হয়েছে তার মধ্যে আপনার প্রেরিত শেষ বিকেলের আলো অন্যতম। সার্বিক বিবেচনায় আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী বাংলাদেশ থেকে কেবলমাত্র আপনার পাণ্ডুলিপিটিকেই আন্তর্জাতিক পরিসরে উপস্থাপন করার বিষয়ে সুপারিশ করেছে। আগামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনার পাণ্ডুলিপি একই সাথে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। বাবা,
মাকে আমি প্রথম আনন্দে নাচতে দেখলাম। বাবান, তুমি কাঁদছো?